আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন, কালারগুলো খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড, বাস্তবে বানাইছে। তখন ডক্টর বলল যে মেডিকেল সায়েন্স এখানে হেরে যায়। আম্মু দোসা বানাই ফেলছে পুরো, জানো পারফেক্ট, আমি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছে, আমি এত সুন্দর বানাতে পারছি। স্পেশাল দিন আজকে তোমার জন্য, স্পেশাল দিয়ে এইভাবে 2 দিন ভিজায় ভালো করে ফুটায়, কি পরিমাণ বাতাস এই দরজাটা। হায়াত মৌত লাইফটা, জীবনটাতে না কিছুই নাই, জীবনটা কেমন যেন। আম্মু হলো চাপড়ি বানাবে কালকে সকালে, এই জন্য রাতেই হলো ডালটা ভিজায় রাখতেছে। ভাতের চাল, পোলায়ের চাল, মাসকালাইয়ের ডাল, ছোলার ডাল, মসুর ডাল, মসুর ডাল ওই যে উপরে আম্মু এই যে সব মিলা একবারে দিবে। আম্মু মনে হয় দোসা হবে নাকি? যা ভাই হবে বানা দেখি, অনেক দিন বানানোর ইচ্ছা। 1 কাপ ভাতের চাল, 1 কাপ পোলার চাল, মসুরের ডাল, এই কাপের এদের একটু মসুর, পোলায়ের চালের 4 ভাগের 1 ভাগ হচ্ছে মসুরের ডাল। সব কিছু এই একই মাপ। মুগের ডালও দিতে পারে, আমাদের মুগের ডাল নাই। মুগের ডাল নাই মনে হয়। বুটের ডাল, মাসকালাই ডাল আর হলো মসুরের ডাল, পোলায়ের চাল, চাউল, ভাতের চাল। এটা ধুয়ে আমি সারা রাত ভেজা রাখবো, সকালে আবার কী কী দিয়ে ব্লান্ডার করে দেখাবো। ভেজা থাকবে সারা রাত। The next morning. হলুদ একটু বেশি করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। কালকে আমি হলুদ দিতে ভুলে গেছি, পরেও দেওয়া যায়। সকাল সকাল আম্মু আর আমি চা খাই, আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠছি, আমার ঘর বাড়ি মোছা শেষ। সাইফান এখনও ঘুম থেকে ওঠে নাই, বাজে কেবল 7:30। কালকে ওই যে রাতের বেলা ডাল ভিজাইছো, চাল ভিজাইছিল, সেগুলো ভালোভাবে ভিজে গেছে। ধুয়ে রসুন কোয়া, পেঁয়াজ কোয়া, কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে মিশে এগুলো ব্লেন্ডার করতে হবে। ভালোই সুন্দর দিচ্ছে আমি, 12-14 ঘন্টা ভিজাইতে হবে। খিচুড়ি রান্না করা যাবে। একজন ইতি খালামার বাসায় একবার গেছিলাম, কে জানি খিচুড়ি মাখায় রাখে 6 ঘন্টা, তারপর রান্না করে আম্মু। রাতে মাখাইলে সকালে, সকালে মাখাইলে বিকেলে। হ্যাঁ জানেন, আমি করছিলাম, হেভি স্বাদ হয়। এইভাবে করে পুরা তেল, লবণ, পেঁয়াজ, কাঁচা যত কিছু আছে সব দিয়ে একবার রেডি, পানি দিয়ে রেখে দিতে হবে। চালগুলো সেই বড় বড় হয়। অল্প অল্প করে আমরা বাটিয়ে নেব। আর যে পানি ভিজানো ছিল না, এটা কিন্তু আমি ধুয়ে ফেলে দিছি পানিটা। এই যে পেস্টটা একদম মিহি না, একটু হালকা, মানে দানা দানা থাকে, দানা, হালকা দানা, একটু বুঝে শুনে নিতে হবে। এখন লবণ দিয়ে দিতে হবে আন্দাজ অনুযায়ী। আম্মু বলতেছে একবারে তাওয়াটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, তাহলে আমি এরকম করতে পারবো। ও আস্তে করে হিটটা কমাই দিতে হবে। আস্তে আস্তে হোক। ও সুন্দর টানে যাচ্ছে। এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করতে হবে, উপর দিয়ে ধনিয়া পাতা, দেখতে সেই লাগবে এখন। আচ্ছা, আল্লাহ হাফেজ। না না না, কিছু আনা লাগবে না। একটু সময় নিয়ে এই যে সুন্দর মতন মুচমুচা হয়ে গেছে। আরেকটা আম্মু বসে দিছে অন্য ফ্রাই প্যানে, তবে নিচে তেল দেবেন না, তাহলে সুন্দর মতন প্লেন করা যায় না। এটা একটা সুন্দর জিনিস শিখলাম। আমি তো ভাবতেছিলাম তেল ব্রাশ করে নিতে হয়। তেল দিলে তুমি এটা করতে পারবে, মেলাতে পারবে না। ও আচ্ছা, এরকম করে ছিটা ছিটা দেয়, বারে বারে ফ্রাই প্যানটা ধুয়ে নেবেন আর ঠান্ডা করে নিতে হবে। এরকম পানির ছিটা দিয়ে ঠান্ডা করে নেয়, বারে বারে পানি ছিটা করে ঠান্ডা করে নিলেই হবে। ছিটা দিয়ে ঠান্ডা করে নেয় ফ্রাই প্যানটা। আজকে আমাদের সবার সকালের নাস্তা এটা। আম্মু দোসা বানাই ফেলছে পুরা, জানো? সেই পুরা দোসা হেভি হয়েছে। আম্মু ভিতরে আলু ভর্তা দিলে তো পুরাই দোসা, পুরাই দোসা। আর একটা হলো না, পরে আগে হলো বানানো হোক। খুব সুন্দর হয়েছে। আম্মু প্রত্যেক দিন সুন্দর সুন্দর নাস্তা খাওয়াচ্ছে আমাদেরকে। সাইফানের টিফিনেও ভাই সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিচ্ছি, সাথে একটু গরুর মাংস বসাই দিলাম। শব্দ যাবে না, কিন্তু ক্রাঞ্চি আছে। এটার সাথে মিসিংটা হচ্ছে ওই যে নারকেলের চাটনিটা আর সাম্বার। এটা থাকলে জানি থাকে আম্মু যে ছোলা বুট দিয়ে। আমি খাও গরম গরম, এটা থাকলে তুমি গরম না খাইলে মজা পাবে না। এখনই খাও, বিশ্বাস করে মজা পাবে না। আব্বু দুইটা চুলায়, আব্বু হাঁটতে গেছে। এত মজা হয়েছে, আম্মুকে ধন্যবাদ মজার মজার নাস্তা খাওয়ানোর জন্য। পারফেক্ট, আমি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছে, আমি এত সুন্দর বানাতে পারছি। হইলো কেমন? আম্মু কালকে রাতে ডাল ভিজাইছিল,
এত সুন্দর হবে তাই বাসায় দোসা। বাসায় আমি কোনদিন দোসা বানাই নাই না কেন বাবা? এই ভুনা মাংসের সাথে যা লাগতেছে, ঝোলের সাথেই তো সেই। সবাই মিলে আগে নাস্তাই খাচ্ছি। সাইফান স্কুল যাওয়ার আগে আমাদের আজকে নাস্তা না। দোসা আম্মুর হাতেরটা খাইলাম। দোসা মানে দোসা উর্ফে চাপড়া টাইপের। আমি 2টা-2.5টা খেয়ে ফেলছি মজায় মজায়। মানে হ্যাঁ, অন্যরকম টেস্ট পাইছি না, অনেকদিন পর একটু ডিফারেন্ট কিছু সেই লাগলো। তুমিও নিচে টিফিনে মজা পাবা সেই। তো সাইফান আজকে কি দেখা হবে দাদার সাথে? আমি কেন কব আগে? আগে তুমি। আজকে দেখা হবে। হবে? হ্যাঁ। আমারও মন বলতেছে হবে। দুজন এক হয়ে গেলাম যে। ওকে, সমস্যা নেই। কিন্তু আজকে আমি তুমি যেহেতু বলছো হবে, আমি মানে ইচ্ছা করে বলতেছি হবে না, যেন তুমি আজকে জিততে পারো, ঠিক আছে? তাও দেখি কে জিতে। ওকে, গুড লাক। সাইফানের দাদা এখানেই থাকে, তার মানে এখনো নাই। তার মানে কি বলো? আমি ফার্স্ট না, দাদা আছে, অনেক চিপায় থাকবেই। আমি ফার্স্ট। নাই নাই নাই, আয় হাই, কি হলো সাইফা? সাইফান হেরে গেল। আমি কি শুনছি? তুমি শুনছো নাকি? কিছুই শুনি নাই। আল্লাহ, সাইফান আজকে হারবে আমি ভাবতেই পারি না, সত্যি কথা। সকাল সকাল এত স্বাদের একটা নাস্তা খাবো আর এত সুন্দর জিনিস যে এত ইজি ভাবে হবে এটা আমার ধারণাই নেই। আমি দোসা কিংবা এইভাবে চাপড়ি বানাই নাই কোনোদিন ডাল টাল দিয়ে। ভাল লাগছে আমার খুব। মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিও। ওকে, রিভাইজ দিও। আনসিন প্যাসেজ নাকি? হ্যাঁ। ওকে, তারপরে মাথা ঠান্ডা। ওকে, গুড লাক, আল্লাহ হাফেজ। আমার আর আম্মুর রান্না বান্না নাই, কারণ হলো আমরা কালকে যে মর্জিনা আপাস যে ঢেঁড়স দিয়ে ডিম রান্না করছিলাম সেটা আমাদের আছে, একটু মাছের তরকারি আছে। আজকে শুধু আব্বুর রান্না আর সাইফানের বাবার রান্না। আব্বুর জন্য কাসকি মাছ আর ডাল হবে, সাইফানের বাবার জন্য মুরগি আর একটা যদি শাক আনে তাহলে দুজনেই খাইতে পারবে। এই হলো অবস্থা। আজকের দিনটা অনেক স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে 26শে মে। আজকে আব্বুর 3 মাস পুরাপুরি, মানে 90 দিন পূরণ হইল ডিসচার্জ হওয়া। কংগ্রাচুলেশনস। এখন থেকে তুমি চাইলে বেল্ট ছাড়া চলাফেরা করতে পারবা, জার্নিতে বেল্ট পরতে পারো, আর তুমি এখন থেকে নামাজও মসজিদেও পড়তে পারবা, এবং তুমি নর্মালি চেয়ার ছাড়াও নামাজ পড়তে পারবা। সো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। এই দিনটার জন্য তো আমি অনেক অনেক আল্লাহর কাছে দোয়া করছি। এটার জন্য আল্লাহ দরবারে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমি এখনো পর্যন্ত সুস্থ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো চিন্তাও করি নাই, এবং এরকম ধরনের একটা কিছু হবে আমি কোনো ভাবতেও পারি নাই। প্রতিটি মানে টাইম, প্রতিটি সময় আমার যা ফিজিক্যালের উপরে একটা আনফিট ছিলাম সেটা আমি কিন্তু ফিলিং করছি। এই যে সময়টা গেল, এই সময়টা যে ক্রিটিক্যাল সময় ছিল, এটা কিন্তু আমি নিজে কোনোদিনই চিন্তা করতে পারি না যে আমার মুভমেন্টটা স্লো হয়ে যাবে, স্পিকিং পাওয়ারটা স্লো হয়ে যাবে। তারপরে ঠান্ডার মধ্যে কফটা বাড়াইতে কত কষ্ট হচ্ছিল, মানে ফটাফট কফগুলা, এগুলো রিকভারি হতে ডে বাই 14 ডেজ চেক আপ করলাম। তখনও ডাক্তার প্রপারলি আমাকে সাজেশন করলো যে আপনাকে আরো টাইম লাগবে। 3 মাস আলহামদুলিল্লাহ পার করলাম, ঈশ্বর দিতেও গেলা। ওকে, এখন কোনো না কোনো সময় দেখা যাচ্ছে যে আমরা ঢাকায় আছি, তোমরা আছো, তখন তোমাকে এই লাইফস্টাইলটা মেনটেন করতে হবে তোমার ভালোর জন্য। এটা তো আমি নিজে জানি, কারণ আমার হলো মেন অসুখ ছিল হলো ডায়াবেটিক। ডায়াবেটিক ওয়াজ আ ভেরি মেজর প্রবলেম ফর মি। তো ডায়াবেটিকের ব্যাপারে তুই তো আমাকে সাজেশন করেছিস যে ফুড কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর ওয়াকিং, এইটাই। হ্যাঁ, ফুড কন্ট্রোল করতে হবে মেইনলি, আর ওয়াকিং করতে হবে, এক্সারসাইজ। খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা ডায়াবেটিকের রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাই ফলো করতে বলছিস। তার মানে মিষ্টি খাওয়া যাবে না, আর হাঁটা লাগবে। যে রুটিন চলতেছে ঢাকায় সেই রুটিনে, এই রুটিনটা আমার খেয়াল আছে। এটা আজকে আব্বুর হচ্ছে এখন স্পেশাল নাস্তা হচ্ছে এই যে দোসা বা চাপড়া, সাদা হচ্ছে বৌমার হাতের বানানো, দেখো আম্মু বানাইছে। বাবা রে, স্পেশাল দিন আজকে তোমার জন্য স্পেশাল। ম্যাডামের জন্য তো দোয়া করাই লাগতো অবশ্যই। বৌমার জন্য তো দোয়া করতে। বৌমা বানাইছে চিকেন। এটা হলো সুন্দর চেহারা, দেখেন দর্শকবৃন্দ আপনারা,
দেখলেই তো আপনারা খাইতে মন চায় ঠিক হচ্ছে দোসা, এই ইন্ডিয়ান মালয়ালমের দোসা, হ্যাঁ। তারপরে ইন্ডিয়ার দোসা, দুবাইতে আমি খাইছি ঠিক এরকমই বানাই, তাদের একটু মশলা আপনার তেল মশলা দেওয়া হয়নি, কারণ আমাকে তেল মশলা দেয় না, কারণ আমি হলো পেশেন্ট অফ হ্যাঁ। ডায়াবেটিক। তাহলে বিসমিল্লাহ করি, আল্লাহ আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ শুকরান, আপনারা তালা আল্লাহ তালা খাওয়াচ্ছে এত ভালো ভালো জিনিস, শুক্রিয়া আল্লাহ তাবার বিলিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম, আল্লাহ রহমান। এটা কি চিকেন? চিকেন, এটাও তেল ছাড়া? হ্যাঁ, সব তেল। বুঝতে পারছি। বাহ, ডবল লাইক বের হয়ে গেল অটোমেটিক। অনেক অনেক মজাদার একটা খাবার খাইলাম, অসাধারণ। আমার গিন্নির হাতের জাদু আছে। জাদু আছে, কারণ সে তো মানে খুব এক্সপিরিয়েন্স এই পাকের হ্যাঁ, উপরে। ভক্তি মহব্বতে বানাইছে। শক্তি মোহাম্মদ বানাইছে, তারপরে দুবাই থেকে ট্রেনিং। হ্যাঁ, দুবাইয়ের ভালো একজন ঘর গৃহিণী, মানে হাউস ওয়াইফ যারে বলে, অকুপেশন কিছু না, Number one. হ্যাঁ, নাম্বার ওয়ান হাউস ওয়াইফ। সে আমার ওয়াইফ, আমার বাসায় থাকতো, বাসায় তাই মেহমানদারি করতো, মানুষের খাওয়াইতো, আপ্যায়ন করতো, কিন্তু তার অভিজ্ঞতা এই দিক দিয়ে তোমার। কাশকি মাছের চচ্চড়ি। আব্বুর তরকারিতে আজকে সবজি টবজি কিছু দিব না, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, আর হলো টমেটো দেই, ধনিয়া পাতা দেই, হালকা তেল দিয়ে মাথায় বসাই দিই। আজকে রান্না বান্না বেশি নেই, আমি করে ফেলি। এই যে আব্বুর মাছ মাখানো হয়ে গেল, একটু ধনিয়া পাতা টমেটো উপর দিয়ে পরে দিবনি। সাইফানের পাপার মুরগিও মাথায় বসায় দেওয়া। বিসমিল্লাহ। ফোটানো পানি। আমাদের শাকালা ভাইটা আসে নাই, সাইফানের পাপা সাইফানের স্কুলের ওখান থেকে শাক নিয়ে আসতে, নাড়তেছি খসখস করতেছে, রান্না করলে যেন ভালো হয়। বিসমিল্লাহ। একটু আর টমেটো আর ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম, একবারে পোড়া পোড়া করে নিই। আম ডাল বানাবো। কালকে ওই যে টকা মাছ আচারের জন্য ভেজাইছি, সেখান থেকে একটা তুলে ছিলে ডালে দেব। শাক বেশিরভাগই ফেলাই দিলাম, শুধুমাত্র মধ্যের পাতাগুলো নিলাম। এখনও তো সেই লবণ টবণ ভিতরে যায় নাই। আচারে ভেজানো আম দিয়ে ডাল বানাই। খোসাটা ফেলে একটু ছোটো ছোটো করে টুকরা করে নিলাম। এত আম আম্মু দেয় না, টক হবে বেশি, কিন্তু সাইফানের পাপা আবার আম পছন্দ করে। 2 টুকরা থাক, বেশি টক হইলে আবার আব্বু খাবে কীভাবে। ডালটা আজকে একবারে মনের মতন করে সুন্দর করে রান্না করলাম। এখানে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন, আর এখানে এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। লবণ দিয়ে ভেজানো আমটা একবারে মানে গলে যাবে না, এই দেখেন, এবারে গলে যাবে না। ডালটা ভাল লাগে, আর আমের সাথে ধনিয়া পাতা খুব সুন্দর ম্যাচিং হয়। রেডি হয়ে গেল আম ডাল। আম ডালের কালার দেখে আমার একদম মন শান্তি, এত সুন্দর হয়েছে। শাকটা আগে সিদ্ধ দিলাম, একবারে বাগার দিলেই হয়তো, কিন্তু যে সিদ্ধ হয় কি হয় না ভয়ে আছি, পানি দিয়ে সিদ্ধ দিলাম। আজকে রান্না বান্নার বেশি ঝামেলা নাই। এই যে আব্বু স্যুপ দিয়ে দিলাম, শাক ভাজিটা করলেই সব রান্নাঘরের কাজ শেষ। এদিকে পানি এখানে ফুটায় রাখবো, একটু বোতলে পানি ভরবো, ভাতের চাল ধুয়ে রেখে দিলাম, এটা পরে রান্না করব। আজকে আব্বুর ডিমের কুসুমটা আছেই, সাইফানের ব্যাপার ডিম খাই নেই সকালে, নাহলে ওকে দিয়ে দেই। এই মাশরুম স্যুপটাতে একটু চিকেন দিয়ে রান্না করলে ভাল লাগে। অল্প দিছে, আব্বু আবার চিকেন খাইতে চায় না, ইদানিং অরুচি আসছে, একদম চায় না। শাকটা যতটা বুড়া ছিল সে তুলনায় সফট আছে, মানে সিদ্ধ করে নেওয়াতে খুব ভালো করে দেখতেছি, ভালোই হয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন পেঁয়াজের পানি বানাই কিভাবে। এই যে পেঁয়াজের রান্নার শেষে খোসাটা ধুয়ে এইভাবে করে পানিতে ভিজিয়ে রাখবেন। এটা 2 দিনের পেঁয়াজ হোক, 3 দিনের পেঁয়াজের খোসা হোক, দিয়ে এইভাবে 2 দিন ভিজায় ভালো করে ফুটায়। পানিটা যখন একদম গাঢ় ঘন লাল কালার হবে তখনই হয়ে যাবে। তারপরে ছেঁকে বোতলে রেখে
মাথায় দিবেন, বাইরে রাখলে কিছু হবে না, একটু পচা পচা গন্ধ হলেও সমস্যা নাই, চুলটা ভালো হয়। এখন ভেজানো থাকলো, কালকের পেঁয়াজের খোসা হলে এর মধ্যে দিয়ে একবারে ফুটাইতে দিলাম, এরকম। আব্বু গেট লাগাবে, আম্মু গোসলে গেছে, ঈদের পাঞ্জাবি খুঁজতে যাবো ইনশাল্লাহ। চলো বললে এখন বর্তমানে ঈদের বাজার তো ড্রাইভারদের ব্রেন ঠিক থাকে না, হঠাৎ করে মনে করো চিন্তা ভাবনা, গাড়ি ড্রাইভিং করে তো এই জন্য সাবধান। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। তাহলে বের হয়ে গেলাম আমরা দুইজন পাঞ্জাবির মার্কেটের উদ্দেশ্যে। পাঞ্জাবি খুঁজে পাওয়া এটা একটা চ্যালেঞ্জ। সাইফানের স্কুল থেকে আনতে হবে। আমি আমার ওয়ার্কআউট শেষ করলাম, কাজ সব পেন্ডিং রেখে বের হইলাম, কারণ টাইমকে এখন ওয়েস্ট না করে ইউজ করতে হবে। আজকে আমি একদম বের হতে চাই নাই, আমি জোর করে নিয়েছি, কারণ কি মানে যাওয়া হচ্ছে না। এইভাবে জোর না করে কাজ ফেলে না দিলে এই কাজটা হয় না মানে হচ্ছিল না। আপনারা যারা আমাদের অনেক পুরাতন দর্শক তারা খুব ভালো করে জানেন যে আমরা ঈদে যখনই ঈশ্বরদী যাই এটলিস্ট চেষ্টা করি পরিবারের ভালোবাসার মানুষজন একসাথে একই টাইপের পাঞ্জাবি, একই টাইপের 3 পিস। তো এবার আমরা আগে পাঞ্জাবিটা খুঁজি, তারপরে আমরা 3 পিসের কি হয় দেখা যাক। আব্বুর জন্য ট্রাউজার দেখতে আসছি। এই কালারগুলো আমার ভালো লাগছে, কালারগুলো খুবই সুন্দর, আব্বুর ট্রাউজার স্ট্যান্ডার্ড। এখন ওই যে সাইফানের পাপার মতন বড় নিতে হয়, কারণ কি আব্বুর যে কাটার কারণে তাহলে একটু আরাম হয়। তাও সাইফানের পাপা আব্বুর সাইজে নিচ্ছে না, আব্বুর সাইজে নিচে। আব্বু অনেক বেশি শুকায় গেছে সার্জারির পর। এইটা খুব সুন্দর হয়েছে। আর এইটা দুটোই ভালো লাগছে। দেখা দেখি কেমন। এটা তো আব্বু এই টাইপের পড়ছে, এগুলো বাস্তবে মানাইছে। এটা ঝামেলা মনে না, দেও হইতে পারে 46 44 এত পার্থক্য ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমাদের পাঞ্জাবি কিনা মোটামুটি ফাইনাল হয়ে গেল। এলাকার এক পরিচিত মানে আমাদের প্রতিবেশী, একদম পাশের বিল্ডিং। পর্দান ইসলাম যেই ভাইয়াদের দোকান থেকে পর্দা প্লাস যে সোফা কভার যারা বানাই দিছে তাদেরই মামার দোকান থেকে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা নেই না, আমাদের যেহেতু প্রতিবেশী ওনাদের কাছেই রাখছি। সাইফানের সাইজটা ফিটিং করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার বাংলা পরীক্ষা কেমন হয়েছে স্যার? ভালো আলহামদুলিল্লাহ। ইজি। তুমি এত দেরি করছো কেন আজকে? তোমরাই তো উল্টা রেট করছো, আমি কোথায় দেরি করবো? আমরা দেখতেছি সাইফান তোমার ঈদের পাঞ্জাবি ম্যাচিং মানে তোমারটা বানাই দিবে আর কি। তারা বানাইছে ভালো। প্রজেক্ট নিয়ে আসলাম, হ্যান্ডিম্যানগুলো কয়েকটা পাওয়া গেছে, বাকিগুলো নাই। কয়টা পাইছি? 3-6টা পাইছি। আরে গাছ পাওয়া গেছে কয়েকটা। পাঞ্জাবি বাদামি কালার, সুন্দরই লাগতেছে না? আমি আমি কালারটা দেখাও, ভিডিও করছি কিন্তু আমরা সময় পাইনি আমু দেখার, বুঝছেন? ওকে বলছি তুমি এগুলা সাইজ দাও। আর সাইফানের স্কুল ছুটি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর না আমু? এটা একটা কালার আরও আমার পছন্দ হয়েছিল, ওইটা নাই। না, আপনার থেকে অত বড়টাও নেয় নাই। মাশাআল্লাহ ভালোই লাগতেছে, আব্বুকে সুন্দর হয়েছে। আব্বুর খালি লম্বা একটু কাটতে হবে, তাছাড়া সুন্দর হয়েছে। 2 আঙ্গুল। প্রচন্ড খিদা লাগছিল, ডাকটা অনেক মজা হয়েছে। লেবু দিয়ে আজকের বেস্ট আইটেম হয়েছে ডাল, ঘন ডাল, সাথে টক আম। মারাত্মক লাগতেছে ফিনিশিংয়ে, আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলো কাপড় ভিজাই গেছিলাম, 2 চাদর আরও কিছু কাপড় চোপড়, আবার আমাদের 3 জনের গোসলের কাপড় সব ধুয়ে আসলাম, 1 বালতি কাপড়। আর এইদিকে দেখেন, মনে হচ্ছে ঝড় একদম ধেয়ে আসবে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কুচকুচা কালো বললেও কম হবে। কি হয়ে আসছে, রাত হয়ে গেছে দিনের বেলা, সব পাখিগুলো ভয়ে ভয়ে পালাচ্ছে, মানে জানান দিচ্ছে যখন তখন ঝড়ের আভাস। পুরো অন্ধকার। এই সাইডটা তো একটু কালো হয়ে গেছে, ক্যামেরাতে তো একটু আলো আলো লাগতেছে। দেখেন এরাও মনে হচ্ছে ভয় পাচ্ছে এমন অবস্থা। দেখি এগুলো নেড়ে দেই, জানি না বৃষ্টি আসলে আবার ভিজে যায় না কি, বুঝতেছি না। কি পরিমাণ বাতাস, এই দরজাটা লাগাইতে গেলে মানে আমি ধরেন আমার সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে আছি, একটু ছাড়াও যাচ্ছে না, মানে লাগাবো যে বাবারে বাবা। মাগরিবের পরে আকাশটা দেখেন, এইখানকার কমলা কালার এই সাইডে বিল্ডিংয়ে পড়ে মানে কি যে অপূর্ব লাগতেছে এই সাইডে। রাত বেজে গেছে 9টা 10। আপনার আপা অনেকক্ষণ ধরে রুটি বানাচ্ছে। আমি ঈশার নামাজ শেষ করলাম, ডিনার শেষ করছি অনেক আগেই আলহামদুলিল্লাহ। আজকের দিনটা আমাদের জন্য একটা স্পেশাল দিন,
বিকজ আজকের দিনে আব্বুর 3টা মাস কমপ্লিট হইল আফটার দ্য ডেট অফ রিলিজ। আজ থেকে 2 বা 3 বছর ধরে আপনারা দেখছেন যে আমার বাবা মা শিল্পী আন্টি তারা কিন্তু ঢাকায় আসেনি। যারা আমাদের পুরাতন দর্শক তারা খুব ভালো করে এটা জানেন যে কোনো একটা বিপদের কারণে আব্বু বারে বলতো বিপদটা কাটলে আসবে, বিপদটা কাটলে আসবে আসবে আসবে, কিন্তু আশা হইতো না, বিপদটাও কাটতো না। ওদেরকে বলছিলাম যে এইবার আমরা ডিসেম্বরে যখন ছুটি হবে সাইফানের, তখন তোমরা যেইভাবে হোক ঢাকায় আসবো, আমরা একটু ঘুরবো, তোমাদেরও ভালো লাগবে আর আমার শ্বশুর শাশুড়িরও আমার প্ল্যান ছিল ওদেরও ভালো লাগবে। আসলে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি এই 5 জন মানুষেরই খুবই দরকার ছিল একটা পরিবেশ চেঞ্জ, একটু ডিটক্স করা নিজেকে, একটু রিফ্রেশ করা নিজেকে, খুবই দরকার ছিল, মানে এসেনশিয়াল হয়ে গেছিলো। তো ওই বিপদ কিন্তু ঢাকাতে আমরা আসার প্রায় 7-8 দিন পর আব্বুর ওই একটা গুড নিউজ আসে হঠাৎ করে, ওইটাও ভ্লগে শেয়ার করা আছে। আসলে ওই সব সিনগুলা আমি বলতে দেখানো যায় তো, যদি আমার এডিট করার অনেক সময় যদি হাতে থাকতো তাহলে সম্ভব হতো, বাট এখন সম্ভব না। সো আমার কথার সাথে তারাই তাল মিলাইতে পারবে যারা আমাদের কোনো ভ্লগ মিস করে নাই বা যারা আমাদের ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখছেন। আমার একটু ফ্ল্যাশব্যাক হয়েছিল আজকে, যে আব্বু আম্মু শিল্পী আন্টিকে আমি আর সাইফান গেলাম টেকনিক্যাল বাস স্ট্যান্ডে, ওদেরকে রিসিভ করলাম, তারপরে সাইম আন্টি সিদ্ধাতুলকে রাত্রেবেলা একেবারে রিসিভ করলাম, ওই যে রাস্তা পার হয়ে বাস আসলো অনেক দেরি করে, আমি আর আপনার আপা চা খাইলাম, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আর শিমু আসলো, তাদেরকে আমরা সবাইকে কিন্তু ওই যে নেপালি টুপি দিয়ে বরণ করলাম। সো ওই ফ্ল্যাশব্যাকগুলো আসে। তারপরে আমরা নায়রিতে করে হাউসবোটে ঘুরলাম, হাউসবোট থেকে এসে তারপরে আমরা আম্মুর জন্মদিনও করলাম ওখানে। তারপরে আমরা ঘুরতে যাই সেন্ট মার্টিনে। ঘোরাফেরাতে আমি দেখলাম যে আব্বু একটু বেশি দুর্বল লাগতেছে আমার কাছে, আব্বুকে অনেক উইক লাগতো। ধরেন শিপের মধ্যে আছি, আব্বু কিন্তু ওখানেই শুয়ে আছে, ওখানেই ঘুমাচ্ছে, আব্বু খুব কম উপরে উঠছে, মানে শিপে যেখানেই আমাদের সিটটা, আব্বু ওই সিট ছাড়া খুব রেয়ারলি, আব্বু শুধু টয়লেট আর মনে হয় 1বার না 2বার উপরে উঠতো, তারপর কিন্তু উঠতো না। আর আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জার্নির কথা বলতেছি, ওইটা কিন্তু অনেক লং একটা জার্নি ছিল। তারপরে ইতি আন্টির চোখের অপারেশনের ডেট অলরেডি ফাইনাল করা ছিল টেস্ট করার সময়। তারপরে তো জানেনই কী হয়েছে আমাদের লাইফের, মানে আব্বুর ইসিজি অ্যাবনর্মাল আসলো, হার্টে ব্লক ধরা পড়লো, হার্টের এতগুলা ব্লক, 5-6টা ব্লক গোপন করে রাখা, হার্ট ফাউন্ডেশনে যাওয়া, তারপর হার্ট ফাউন্ডেশন থেকে ইউনাইটেড হসপিটালে আসা, তারপরে আব্বুর অপারেশনের পরে আব্বুকে জানানো যে আব্বু তোমার আসলে এতগুলা ব্লক ছিল। সো জিনিসগুলা আমার জন্য অ্যাজ এ সন্তান অনেক কঠিন ছিল লুকানো, অনেক কঠিন ছিল হ্যান্ডেল করা। হ্যাঁ, আমাদের অনেক সাপোর্ট ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, যেটার কোনো তুলনা হয় না, ফ্রেন্ডসের সাপোর্ট ছিল, বাট তারপরেও যখন আপনার বাবা মা অসুস্থ হবে, যারা আপনাকে জন্ম দিয়ে যারা আপনাকে মানুষ করছে, তখন সব রেসপন্সিবিলিটি আপনার উপরে, তখন একটা অ্যাডিশনাল প্রেশার আসে যেটা যার উপর দিয়ে যায় সে ছাড়া বুঝতে পারে না। সো ট্যাকেল করছি ওই দিনগুলো। আজকে সব কিছুর একটা ফ্ল্যাশব্যাক আমার সারাদিনই হচ্ছিল, জানি না কেন, একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশনও আসতেছিল যে না, এই কঠিন যুদ্ধটা আমরা পার করছি একে একে। যাই হোক, অনেক হিস্ট্রি, অনেক কিছুই, বাট ইভেনচুয়ালি আব্বু আজকে ভালো আছে, আমাদের সাথে গেছে, এটা ম্যাটার করে। ঈদ আমরা করলাম এই প্রথম ঢাকাতে সবাই মিলে। তো ঈদের সময়টা যেমনই হোক না কেন, এখন যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, আমার বাবা মা, শিল্পী আন্টি এরা বেঁচে আছে, আমার সাথে আছে, আমরা ঈশ্বর দিতে মানে ঢাকা ঈদ করছি, এইসব মানুষগুলো যদি না থাকে আর আমরা যদি ঈশ্বর দিতে ঈদ করি, তাহলে ঈদের আসল মানেটা থাকে না। ঈদের আসল আনন্দ কিন্তু ফ্যামিলির সাথেই, ফ্যামিলির একটা মেম্বার মিসিং থাকলে কিন্তু আনন্দ আর থাকে না। এখন শিল্পী আন্টি ঈশ্বর দিতে আছে, শিল্পী আন্টি জানে যে আমরা সবাই ঈশ্বর দিয়ে যাব, আমরা যদি ঈশ্বর দিয়ে না যাই তাহলে ওই বাসাটা কেমন থাকবে, ফাঁকা বাসা, ওখানে কি আর সে আনন্দ থাকবে না। আমাদের মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমরা ঈশ্বর দিয়ে যাই, ইনশাল্লাহ ঈদ করব, আমরা যে প্রিপারেশন করতেছি, এই যে জামা কাপড় কিনতেছি, সবার সাথে একসাথে একটা আনন্দ, আমরা একটা জিনিস কিন্তু এক্সপেক্ট করতেছি, হ্যাঁ আমরা সবাই এক হব, আনন্দ করব, এটা একরকম প্ল্যানিং আমরা করতেছি, কিন্তু লাইফ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা কিন্তু আমাদের হাতে নাই।
আমাদের হাতে, আমাদের জীবনে, আমাদের উপরে যে কোনো কন্ট্রোল নাই, এটা লাইফের প্রতিটা মুহূর্তেই বোঝা যায় যদি একটু গভীরভাবে চিন্তা করেন। যখন এইটা চিন্তা করি আমার একটা কথা মনে পড়ে, যখন জজের আব্বু ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে লাইফ সাপোর্টে যখন আঙ্কেলকে নেওয়া হয়, ডক্টরকে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে মানুষ ফিরে আসে নাকি। তখন ডক্টর বলল যে মেডিকেল সায়েন্স এখানে হেরে যায়, এখান থেকে কি হয় বা কি হবে এটা আমরা বলতে পারি না। এটা ডক্টর বলছিল, ওখানকার ডিউটি ডক্টর। আর ওখানকার যে গার্ড ছিল, সিকিউরিটি গার্ড গেটের আইসিইউর, ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে মানুষজন ফিরে আসে। তখন বলল যে এখান থেকে বেশিরভাগ মানুষ ওনার ডিউটি করা অবস্থায় ফিরে আসে নাই, বাট উনি এমন মানুষের দেখছে যারা অনেক দিন পরে ফিরেও আসছে। আমরা কিন্তু ওই হোপের মধ্যেই থাকি, ওই আশার পিছনেই থাকি যে হ্যাঁ আমি আমার প্রিয় মানুষকে লাইফ সাপোর্টে দিয়ে আসলাম, আইসিইউতে দিয়ে আসলাম। আমরা কিন্তু আল্লাহর কাছে ওই 1% হোপ, ওই 0.001% হোপ নিয়ে থাকি যে হ্যাঁ আমার ওই প্রিয় মানুষটা ফিরে আসবে। অনেকের ক্ষেত্রে ফিরে আসে, অনেকের ক্ষেত্রে ফিরে আসে না। নিজের বাবাকে যখন অ্যাডমিট করে ভর্তি করি, যখন আব্বুর অপারেশন থিয়েটারে যখন অপারেশন চলে, যখন তারপরে আইসিইউতে নিয়ে রাখে, তখনকার সিচুয়েশানটা, তখনও আমি আমার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করছিলাম। বলল যে অপারেশনের আগে গেটের ওখানে দেখাচ্ছে, বললো যে গেটের কাছেই এমন মানুষ আছে যারা অপারেশন করতে যাবে ওখানেই মারা যায়। সো হায়াত মৌত, লাইফটা, জীবনটাতে না কিছুই নাই, জীবনটা কেমন যেন। যাই হোক, এলোমেলো কথাবার্তা বলতেছি, বাট আমরা আসলেই দুনিয়াতে বেঁচে আছি একটা আশা নিয়ে। আমরা সবাই ছোটোখাটো স্বপ্ন দেখি, খুশি আনন্দ এক হয়ে। আসলে পরিবার, বাবা মা, সন্তান, ওয়াইফ, আত্মীয় স্বজন ছাড়া কিন্তু জীবনে কিছুই নাই। আর আরেকটা জিনিস কি, এই টাকার মূল্যটাও এবার আমি অনেক বুঝতে পারছি যে যদি আজকে আমার কাছে সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি না থাকতো, আমি আমার বাবাকে কিন্তু ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করাইতে পারতাম না। তখন আমার লাস্ট বেস্ট অপশন ছিল মেবি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ভালো চিকিৎসা করানোর জন্য আপনার বাবা মার জন্য আপনার টাকার প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই। সো টাকা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি আপনি আপনার অ্যাটলিস্ট প্রিয়জনের জন্য ভালো চিকিৎসা করাইতে চান, তাহলে ভেরি ইম্পর্টেন্ট থিং। কেমন যেন একটু এলোমেলো হারাই গেছি, দোয়া করেন আমাদের জন্য। আপনাদের কয়েকটা কমেন্ট পড়ি। আসলে জীবনের গল্পটা আমরা আমাদের লাইফের যে পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও আমাদের ফ্যামিলির মতোই হয়ে গেছেন, তো শেয়ার করে অনেক সময় ভালো লাগে, তাই শেয়ার করলাম। জানি না এখান থেকে কিছু শেখার আছে নাকি, বাট আমার কাছে মনে হয় যে আমরা এই যে সময়টা, যে একটা ফ্যামিলি আমরা এক হয়ে যে পার করছি, এখান থেকে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই শেখার আছে। আরেকটা কথা বলি যে আমাদের যখন আমরা সবাই মিলে ইউনাইটেড হসপিটালে গেছিলাম আব্বুর চেক আপের জন্য, তখন অনেকে বলছিল যে হ্যাঁ আপনারা এতগুলো মানুষ হসপিটালে যান, হসপিটালে এত ইনফেকশন, এত কিছু। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি নিজেকে পেশেন্ট হিসাবে চিন্তা করেন যে আপনি যখন হসপিটালে যাচ্ছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য ভেরি এন্ড, যে আপনার যে একটা সাপোর্ট সিস্টেম আছে। আব্বু কিন্তু হার্ট ফাউন্ডেশনেই যখন বের হইতো দেখতেছে আমার পরিবারের সবাই কিন্তু বসে আছে। আর এইসব জায়গায় কিন্তু অনেক মেন্টাল সাপোর্ট দরকার হয়, অনেক মেন্টাল সাপোর্ট দরকার। মেন্টাল সাপোর্টের গেমটা এখানে 90% অ্যান্ড অ্যাবাভ। কারণ আপনার ফিজিক্যালের অবস্থা তো 12টা বেজেই গেছে, ওইটাই ঠিক করানোর জন্য আপনি ভর্তি হসপিটালে। সো আপনার মেন্টাল গেম যতটা স্ট্রং, ততটা আপনি এই গেমে জিততে পারবেন। আব্বু বলছিল যে আমার বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে আমি ফিরে আসবো। সো এই বিশ্বাস, এই মেন্টাল স্ট্রেংথ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখছি ম্যাক্সিমাম মানুষজন, মুরব্বীরা তাদের কাজের লোককে নিয়ে তারা চিকিৎসা করতে আসে, তাদের ছেলে পেলে, তাদের দূরের ফ্যামিলিরও কারো কোনো খবর নাই। ম্যাক্সিমাম কেসেস এটা। যদি আমার কথা বিশ্বাস নেই, আপনারা নিজেরা দেখে আসেন। কোনো দে কান্ট ফাইন্ড আ রিলায়েবল পারসন, কোনো রিলায়েবল পারসনই নেই যার উপরে তারা ভরসা করে তারা চিকিৎসা করাবে বা মেন্টাল একটু দুঃখের কথা বলবে, সুখের কথা বলবে, তেমন মানুষই নেই। শিল্পী আন্টি যায় মানুষের কান্না, চোখের পানি মুছে দিচ্ছে, কত মানুষের, 1-2 জন না, কত মানুষকে শিল্পী আন্টি ওই মুহূর্তে হেল্প করছে, কত মানুষকে সাপোর্ট দিছে। আমার শাশুড়ি দিছে, আমার মা দিছে, সবাই মিলে।
সাবস্ক্রাইবার আবার নন সাবস্ক্রাইবার সবাইকে, অনেক মানুষের সাথে আমাদের দেখেছে যারা অনেক অসহায় ছিল ওখানে, তাদেরও অপারেশন হচ্ছিল। কঠিন, জীবনটা কঠিন। আচ্ছা, আপনাদের গ্রুপের পোস্টগুলো একটু পড়ে নিই। দিলরুবা খন্দকার, আসসালামু আলাইকুম, জীবনের গল্প পরিবারের সবাইকে। আজকে দুপুরের আয়োজন খারকোল ভর্তা নাকি কাকরোল ভর্তা বলতে চান, খারকোল ভর্তা, মিষ্টি কুমড়া দিয়ে ডিম। সাইফানের জন্য অনেক ভালোবাসা। খুবই সুন্দর হয়েছে আপনার মিষ্টি কুমড়া দিয়ে ডিম। আপনি মিষ্টি কুমড়ার যে সুন্দরভাবে ডেকোরেশন করছেন মিষ্টি কুমড়া দিয়ে, আসতো খুবই ভালো লাগতেছে। ছবিটাও খুব সুন্দর করে তুলছেন। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আনানিয়া ইসলাম মুন্নি, আসসালামু আলাইকুম। কামিয়াপুর মতো আমিও বানিয়েছি নরম তুলতুলে পাউরুটি, খেতে দারুণ হয়েছে। খেতে দারুণ হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম অলমোস্ট পারফেক্ট, লুকস লাইক আ বেকারি টাইপ কেক। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ঐশী, আসসালামু আলাইকুম। বানিয়ে ফেললাম লাল শাক ও সবুজ শাক সিদ্ধ করে পেস্ট করে রঙিন পরোটা ও রঙিন লুচি। ওয়াও, সুপার, এক্সিলেন্ট। শিশির ভাই আপুকে বানাতে বলবেন, সাইফান খুশি হয়ে যাবে। ইনশাল্লাহ বানাতে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে, আচ্ছা আমরা হ্যাঁ বিটরুট খাইছিলাম এরকম এই কালারের, আর পালং পরোটাও খাইছিলাম এই কালারের। সো ভেরি নাইস, শাক দিয়ে করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। মিহরাহ তুলি, এগেন কাম্যপুর মতো মিষ্টি আলু দিয়ে করলা ভাজি মাত্র রান্না করলাম, খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ছবিটা তুলছেন করলা দিয়ে, সাথে তরকারিটাও মানে ভালো লাগলো। ছবিটা দেখতে কত সিম্পলের মধ্যে গর্জিয়াস, আর মিষ্টি আলুতে করলা অনেক মজা লাগে, আপনারা ট্রাই করতে পারেন। বিথি আসলাম, আপু ভাই আসসালামু আলাইকুম। আপনাদের পুরো পরিবারকে খুব ভালোবাসি। কামি আপু যদি টক দই বানানো ভিডিওটা না দিত তাহলে আমি কোনো দিনই টক দই বানাতে পারতাম না। আপুর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আপু একটা রিকোয়েস্ট, যদি মিষ্টি দইয়ের রেসিপি দিতেন খুব ভালো হতো। মিষ্টি দইয়ের রেসিপি অলরেডি আপনার আপা দিছে, কিন্তু সেটা খুঁজে পাওয়াটা অনেক কঠিন, বাট যদি এরপরে বানায় আমি শেয়ার করব। আর ডোনাটটাও আপনি বানাইছেন দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর আপনার আপা হচ্ছে টক দইয়ের এক্সপার্ট, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট টক দই মেকার্স আর কি। লিপি রানী রয়, কাম্মি আপু ঢাকনাবন্ধ আচারটা সত্যি অনেক মজা হয়েছে, আমি প্রথম বানিয়েছি, ধন্যবাদ রেসিপিটা শেয়ার করার জন্য, না হয় এত মজার আচার খেতে পারতাম না। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ লিপি রানী রয় আপু শেয়ার করার জন্য। আসলেই আপনি ছবি দেন নাই, বাট শুধু লিখে দিছেন, বাট আপনার যে ভালো লাগছে সেটা শুনেই খুব ভালো লাগলো। শামসুন নাহার সুমি, কাম্মি আপু অ্যান্ড শিশির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ঢাকনাবন্ধ আচার খুলেছি, খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে খেয়েছি, অনেক মজা ছিল। আমার মেয়েরা ফালাকেন ফালিশা বললো অনেক মজা হয়েছে। কাম্মি আন্টিকে থ্যাংকস জানাবেন এত মজার আচার শেয়ার করার জন্য। সাইফানের জন্য অনেক দোয়ার আদর রইল। আল্লাহ ব্লেস ইয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ দোয়া করার জন্য। আর আপনার খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আচারটাও দেখতে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য সুমি আপু। লাস্ট পোস্ট হচ্ছে ফারজানা চৌধুরী লিজা, বানিয়ে ফেললাম ম্যাঙ্গো চাটনি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, ট্রাই করবেন আপু। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। উগলাবনে সরিষার দানা দিয়েছেন, খুব সুন্দর লাগছে। আমার আম্মু ওই যে মাঝখানে চাটনিটা বানাইছিল এরকম একটা, সেটা একটা কাশ্মীরি ভাব ছিল, খুব মজা লাগছিল সেই চাটনিটাও। আজকে রুটি বানাতে যায় আমার একটু ঝামেলা হয়ে গেছে, আটাটায় পানি বেশি হয়ে গেছে, নরম হয়ে গেছে, বেলতে যায় বেশি লাগতেছে আটা, এই জন্য অবস্থা দেখেন কেমন। আম্মু নামাজে, আমি চুপ করে এই ফাঁকে বানাই ফেলতেছি, আম্মুকে ডাকি নেই। আম্মু ঈশার নামাজ পড়তেছে আর আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে চেষ্টা করতেছি, কিন্তু আটাও আজকে আমার সাথে ব্রিট্রে করছে। দেখেন ব্রিট্রে করে এই অবস্থা, কেমন লাগে। আর সব জায়গায় আমার খালি আটা আর আটা, যতই আটা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, অনেক খারাপ অবস্থা। ভিডিও করি নেই এখন, আগে ভিডিও করলাম, মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে যে লুকায় ভাবছি আম্মুর থেকে বানাই ফেলি, আম্মু একটু আরাম নিক, এই সুযোগও নাই, টের পায়ে যাবে। খালি এই যে আটা দিচ্ছি, রুটি কতদিন পর আমার যে এমন হয়েছে, মনে হচ্ছে আমি রুটি বানাতে পারি না, এমন অবস্থা। আজকে কী হয়েছিল, মানে 2 রকম আটা ময়দা একসাথে মিক্সড হয়েছে, পাশে একটু ময়দা ছিল, আটা কম ছিল, দিছি, মানে আটার সাথে ময়দা একসাথে করাতে মনে এমন হয়েছে। সাইফান দুপুর থেকে একদম মাগরিবের পরে ঘুম থেকে উঠছে, সন্ধ্যায় আজকে হুজুরের কাছেও পাঠাই নাই, এত বেহুশের মতন ঘুমাইছে। তার পরীক্ষা মোটামুটি আল্লাহর রহমতে সব শেষ হয়েছে, এই জন্য শান্তির একটা ঘুম দিছে ছেলেটা আমার, নাকি? থ্যাংক ইউ। সাইফানের রাতের খাবার। আজকে অনেক কথাবার্তা শেয়ার করলাম, একটু হালকা লাগতেছে, বাট আবার কেমন যেন একটু ডিফারেন্ট লাগতেছে নিজের ভিতরে। জানি না আপনারা কীভাবে জিনিসটাকে নেবেন, তবে আমাদের জন্য দোয়া করেন, এইটাই। এনিওয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে।
আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.